আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন তোমাদের 12 অধ্যায়টাই রয়েছে ভেক্টর। এখন ভেক্টর অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আমি আশা করব তোমরা যদি এই জিনিসগুলো এখানে যেগুলো আমি লিখে রাখছি এইগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারো, তাহলে ভেক্টর তোমাদের কাছে সহজ হয়ে যাবে। মূলত এই তথ্যগুলো নিয়েই তোমার ভেক্টরের অনুশীলনীটা গঠিত। এগুলা কাজে লাগাই তোমার প্রমাণগুলো করতে হবে সব। এখন আমি চেষ্টা করব এগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা দেওয়ার। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এখন আমরা তাহলে শুরু করি। প্রথম দিকেরগুলা স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি এটা সম্পর্কে তোমরা কিন্তু ফিজিক্সে অলরেডি ধারণা পেয়ে গেছো। আমি তারপরেও হালকা একটু ধারণা দিব। সেটা হলো স্কেলার রাশি হলো যে রাশিগুলা শুধুমাত্র মান এবং একক এই দুইটা হলেই প্রকাশ করা যায়, সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিগুলার শুধু মান এবং একক দিয়ে প্রকাশ করা যায় না, দিকটারও প্রয়োজন হয়, সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমি তোমার একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। এখন আমি যদি বলি যে আমি 5টা মার্কার কিনছি, বলো আমি যে 5টা মার্কার কিনছি, এই যে 5টা পরিমাণ, এটা প্রকাশ করার জন্য বা বলার জন্য আমার কি এখানে উল্লেখ করার দরকার আছে আমি কোন দিক থেকে কিনছি? আমি 5টা মার্কার পশ্চিমে কিনছি, নাকি 5টা মার্কার আমি দক্ষিণ দিকে কিনছি, নাকি পূর্ব দিকে কিনছি, নাকি উপর দিকে কিনছি, না নিচের দিকে কিনছি, এটা বলার কোনো প্রয়োজন নাই। 5টা মার্কার কিনছি, শুধু এটুকু বললেই চলে, তোমরা কেউ বলো না। কিন্তু আমি যদি বলি যে এই একটা বিন্দু, এখন এই বিন্দু থেকে তুমি 10 মিটার গেলে বি বিন্দুতে, এখন বি বিন্দু থেকে আবার 5 মিটার গেলে সি বিন্দুতে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার আদি অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে সরাসরি দূরত্ব কত? সরাসরি দূরত্ব কত? দেখো আমি বলছি কি, আমি প্রথমে 10 মিটার গেছি, তারপর আবার কত মিটার গেছি? 5 মিটার গেছি। বিন্দুগুলো কোন দিকে আমি সেটা উল্লেখ করি নাই, আমি শুধু বলছি যে প্রথমে 10 মিটার গেলাম, পরে 5 মিটার গেলাম। এখন তাহলে আমাদের সরাসরি দূরত্ব কত? এখানে দেখো, এখানে সরাসরি দূরত্ব হলো এসি। এটা আমরা যদি সমকোণের দিকে যেয়ে থাকি তাহলে পিথাগোরাসের উপপাদ্য বের করা যাবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এখন কথা হলো আমি যে 5 মিটার এদিকেই গেছি নাকি ওই দিকে গেছি, এটা কে বুঝবে? আমি যদি বলতাম যে আমি প্রথমে 10 মিটার গেলাম, পরে আবার 5 মিটার গেলাম, মানে প্রথমে এ থেকে বি এখানে আসলাম, পরে এখান থেকে আবার সিতে গেলাম, তাহলে তো মধ্যবর্তী দূরত্ব 15 হয়ে যেত। 10 5 15। আবার যদি এমন করতাম প্রথমে 10 মিটার গেলাম, আবার 5 মিটার গেলাম, কিন্তু 5 মিটার গেলাম সেটা এদিকে আবার, বা এদিকেও তো আসতে পারতাম 5 মিটার, আমি যে কোনো দিকে আসতে পারতাম না। তো এখন আমি যদি বলে দেই আমি প্রথমে 10 মিটার গেলাম, পরে 5 মিটার গেলাম, তাই মোট গেছি কতটুকু, মানে মোট দূরত্ব কত অতিক্রম করছি সেটা বলতে পারবো। 15 দূরত্বটা এই জন্য দেখবো স্কেলার রাশি, আমি মোট দূরত্ব অতিক্রম করছি 15, এটা কিন্তু তুমি বলতে পারতেছো। কিন্তু আমি যদি বলি যে সরণ হয়েছে কত, আমার সরণটা হলো কত? সরণটা মানে কি, প্রথমে যেখানে ছিলে আর শেষে যেখানে ছিলে এটার মধ্যবর্তী সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব ওটাই হবে হচ্ছে সরণ। এখন আমার সরণ হয়েছে কতটুকু, এটা আমি জিজ্ঞাসা করলে কিন্তু কেউ বলতে পারবে না। কারণ কি, আমি প্রথমে 10 মিটার কোন দিকে গেছি, পরে 5 মিটার কোন দিকে গেলাম, এটা কিন্তু আমি বলি নাই। আমি যদি এখন বলতাম যে 10 মিটার পূর্বে গেলাম, আবার ওখান থেকে 5 মিটার তোমার পশ্চিমে এসে পড়লাম, তাহলে তুমি বলতে পারবা। দিকগুলো যখন উল্লেখ করবে তখন তুমি ধরতে পারবা যে আমি আসলে কতটুকু দূরত্বে এখন অবস্থান করতেছি। এই জন্য ভেক্টর রাশিগুলোর মধ্যে দিক উল্লেখ করা জরুরি। তোমরা এখানে আর এত ডিটেলস জানা লাগবে না। এখন এটা জানতে আমরা এখানে মনে রাখবা, আমরা এখানে এই বেগ, ত্বরণ, সরণ এইগুলো নিয়ে আলোচনা করব না। আমরা এখানে শুধুমাত্র দিক নির্দেশক যে সরল রেখাগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। দিক নির্দেশক সরল রেখা বলতে কি, দুইটা বিন্দু থাকবে, দুইটা বিন্দুর থেকে একটার থেকে আর একটা দিক উল্লেখ করে দেওয়া হবে। যেমন এটা দেখো, ধরে নাও যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু,
আমি যদি তোমাকে বলি যে এ বি বলতে কি বোঝাও, আচ্ছা আমরা আগে থেকেই শিখছি যে এ বি বলতে আমরা এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্বটা বোঝাই। এটা যদি 10 মিটার হয় তাহলে এ বি বলতে 10 বোঝাই, কিন্তু বি এ বলতে কি বোঝাবে? বি এ বলতেও 10 বোঝাবে, কারণ বি থেকে এ পর্যন্ত দূরত্ব 10 মিটারই হবে। কিন্তু এখানে যদি বলা হয়তো যে এ থেকে বি এর দিক, মানে এখানে কিন্তু দিক নির্দেশক চিহ্ন নাই, এখন যদি দিক উল্লেখ করে দেওয়া হয় যে এ থেকে বি এর দিকে 10 মিটার, দেখো এ থেকে বি এর দিকে 10 মিটার যদি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া হয় তখন এটাকে এভাবে প্রকাশ করা হয় এ বি। আর এটা যদি 10 মিটার হয় তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে বি এর থেকে এর দিকে এটা কতটুকু হবে? এটা অবশ্যই 10 মিটার হবে, কিন্তু দিক আগে ছিল এদিকে, এখন আসছে এদিকে, তাহলে এটা যদি প্লাস হয়ে থাকে এটা অবশ্যই মাইনাস হবে। এটা মাথায় রাখবা। মান সমান, মান দুইটার একই হবে এখানে। তোমার এটা মান সমান বললে ভুল, একটা জিনিস মনে রাখবা, পরম মান সবসময় সমান হবে, পরম মান সবসময় সমান হবে, কিন্তু দিক উল্টাপাল্টা হলে প্লাস এবং মাইনাস এসে পড়বে। পরম মান বলতে কি বুঝো? পরম মান বলতে সাধারণত এটা বোঝানো হয়, মনে করো এটা মূলবিন্দু, এটা 1 2 3 4 5, -1 -2 -3 -4 -5। এখন আমি যদি বলি 4, এই যে এটা মডুলাস পরম মান, এটার মান কত? 4। আবার যদি বলি -4, এটার মান কত? এটার মানও 4। আসলে এটা দিয়ে বোঝাই কি? এটা দিয়ে বোঝায় মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে +4 এর দূরত্ব, আর এটা দিয়ে বোঝায় মূল বিন্দু থেকে -4 এর দূরত্ব। আচ্ছা, মূল বিন্দু থেকে -4 এর মধ্যবর্তী দূরত্ব কত? 4 একক। আবার মূল বিন্দু থেকে +4 এর দূরত্ব কত? 4 একক। আর এই যে এইগুলাকে বলা হয় পরম মান, এই যে মডুলাস দিয়ে রাখলে দুই পাশে, ওটাকে পরম মান বলা হয়। এর জন্য দেখবা আমাদের যদি কখনো বলে, আমি যদি বলি যে এটার মান কত বা এটার মান কত, তুমি তখন মান বের করতেও গেলে এ বি মডুলাস বা বি এ মডুলাস এভাবে দেওয়া হবে। দেখবো যে আমরা প্রমাণ যখন করব, হিসাবগুলো যখন করব, তখন এভাবে প্রকাশ করব। মানে এ বি ভেক্টরটার মান হবে এ বি মডুলাস, এটার মান 10 আসবে। এবার বি এ মডুলাস, এটার মানও 10 আসবে। কিন্তু শুধু বি এ যখন দেওয়া হবে, বি থেকে এর দিকে তীর চিহ্ন থাকবে, তখন সেটাকে বলা হবে -10 মিটার। এটা খেয়াল রাখবা। আর এক্ষেত্রে ভেক্টর প্রকাশ করার জন্য এই তীর চিহ্ন এখানে ব্যবহার করা হবে সবচেয়ে বেশি। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে এরকম নিচে দাগ দিয়ে বা এরকম নিচে দাগ দিয়ে তোমার এখানে ভেক্টর প্রকাশ করা হবে। ভেক্টর প্রকাশের আরও পদ্ধতি আছে, মাথার উপর টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করে, বোল্ড অক্ষর দিয়ে প্রকাশ করে। এখন ওগুলো আমাদের লাগবে না, এই দুটো জানলেই চলবে। এখন খেয়াল করো, ভেক্টর রাশির বলতে গেলে ধারক রেখা, সমরেখা ভেক্টর জিনিসটা কি? এখন এটা মনে করো একটা অসীম রেখা, এটা একটা অসীম রেখা। এই অসীম রেখাটা আমরা নাম দিয়ে দেই এ প্রাইম বি প্রাইম। মানে এ প্রাইম বি প্রাইম একটা অসীম রেখা, মানে দুই প্রান্তের এদিকেও কোনো শেষ নাই, এদিকেও কোনো শেষ নাই। এখন এমন হতে পারে না এই রেখার উপর, এই রেখার কিছু কিছু অংশ নিয়ে, মনে করো এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, তাহলে এ বি একটা ভেক্টর হতে পারে না? মানে এ থেকে বি পর্যন্ত এ বি একটা ভেক্টর হতে পারে না শুধু? তাহলে দেখো তো এ বি ভেক্টরকে কে ধারণ করছে? এ বি ভেক্টরকে ধারণ করছে হচ্ছে এ প্রাইম বি প্রাইম রেখা। তাহলে এই এ প্রাইম বি প্রাইম রেখাকে এ বি এর ধারক রেখা বলা হবে। মানে এ বিকে যেহেতু এ প্রাইম বি প্রাইম রেখা ধারণ করছে, তাহলে এ বি এর ধারক রেখা হবে এ প্রাইম বি প্রাইম। এটা লিখতে পারবা যে এ বি এর ধারক রেখা প্রাইম বি প্রাইম। তুমি বলতে পারবে এ বি এর ধারক রেখা এ প্রাইম বি প্রাইম। এখন তুমি দেখো যে কোনো রেখার ধারক রেখা থাকে, তুমি ধরে নাও যে এটা এ বি, তুমি বলতে পারো যে এটা থেকে এটাকে কেউ তো ধারণ করে নাই। হ্যাঁ, এটাকে ধারণ করছে। এখানে তুমি কল্পনা করে নেবা এই রেখার ভিতর দিয়ে একটা অসীম রেখা, তুমি কল্পনা করে নেবা যে দুই দিকেই চলে গেছে, এমনি চলে গেছে, এদিকেও গেছে এদিকেও গেছে। এটা তো যে কোনো একটা রেখার অংশ বিশেষ,
তুমি এখানে যে কোনো জায়গা রেখা কল্পনা করতে পারো। চিন্তা করে দিক দিয়ে একটা রেখা ছিল, ওরই একটা অংশ বিশেষ দিয়ে রেখাংশ দিয়ে আমরা ভেক্টরটা প্রকাশ করতেছি। এ থেকে এইখানে এই তীর চিহ্ন দিয়ে কিন্তু ওই রশ্মির তীর চিহ্ন বোঝায় না যে একদিকে চলতেইছে, এটা বোঝায় না। এখানে বোঝায় এ থেকে বি বিন্দু পর্যন্ত দিকটা হলো এ থেকে বি এর দিকে, এটা খেয়াল রাখবা, এটুকু জানলেই চলবে। আর এখানে দেখো সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি? এখন মনে করো এই যে এ বি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, আবার এইটার উপরই এই রেখার উপরই আরেকটা ভেক্টর আছে, সেটা হলো সিডি। এটার উপরে আরেকটা আছে, এটা মনে করো সিডি। তাহলে এ বি ভেক্টরটা আর সিডি ভেক্টরটা একই ধারক রেখার উপরে অবস্থিত। যদি কখনো দুইটা ভেক্টর একই ধারক রেখার উপরে অবস্থিত হয় তখন ওই দুইটা ভেক্টরকে বলা হবে সমরেখ ভেক্টর। এবার দেখো সমান ভেক্টর। এখানে সমান ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। সমান ভেক্টর তুমি যদি বুঝতে না পারো তাহলে প্রমাণগুলোর মধ্যে, বিশেষ করে উদাহরণগুলোর মধ্যে যখন আমরা প্রমাণ করব ওখানে তোমরা আটকায় যাবা, ওখানে বুঝতে পারবা না, ওখানে কিছু কিছু লাইন আছে ওগুলো বুঝতে সমস্যা হবে। এখন খুব ভালোভাবে মনোযোগ দাও। এই দুইটা রেখাংশ এ বি আর সিডি, এই দুইটা রেখাংশ সমান হতে হলে কি হতে হয়? এই দুইটা রেখাংশ সমান হতে হলে শুধুমাত্র দুইটা রেখাংশের মান যদি সমান হয়ে যায়, এটা যদি 5 মিটার বা 5 সেন্টিমিটার হয়, এটাও যদি 5 মিটার বা 5 সেন্টিমিটার হয়, মানে দুইটা যদি সমান হয়, দুইটার মান সমান হইলে তখন আমরা বলি এ বি এবং সিডি দুইটা সমান, দুইটা রেখাংশের জন্য। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যদি এ বি একটা ভেক্টর হয়, মনে করো এটা তো এ বি একটা ভেক্টর আর সিডি আর একটা ভেক্টর হয়, এখন এই এ বি এবং সিডি যদি সমান হতে হয় তাহলে এদের তিনটা শর্ত পালন করা লাগে। তিনটা শর্তর একটা শর্ত যদি পালন না করে তাহলে এই দুটা ভেক্টর সমান হবে না। এখন যদি এই দুটা ভেক্টর সমান হয়েই যায় তাহলে তুমি মনে করবো ওই তিনটা শর্ত পালন করেই সমান হয়েছে। এখন কিভাবে শর্ত তিনটা দেখো। একটা হলো মান সমান হতে হবে, মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাকে অবশ্যই 5 সেন্টিমিটার হতে হবে দূরত্ব, মান দুটো সমান হতে হবে। আর দিক একই বলতে এটা যদি এদিকে হয় এটাও ওই দিকেই হতে হবে। দেখো এটা যদি আমরা বলি পূর্ব থেকে পশ্চিম দিকে, এটাও দেখো পূর্ব থেকে পশ্চিম দিকেই গেছে। যদি এমন হয় যে একটা এদিকে একটা এদিকে, অথবা একটা এদিকে একটা এদিকে, তাহলে এটা সমান হবে না, এগুলো সমান হবে না। তাহলে এক্ষেত্রে দেখো দুইটার দিক একই দিক, তাহলে মান সমান ঠিক আছে, দুইটার দিক একই আছে। আর 3 নাম্বার শর্ত হলো ধারক রেখা এক অথবা সমান্তরাল হতে হবে। ধারক রেখাকে আমরা বুঝছি যে হয় একই অসীম রেখার উপরে দুইটা হতে হবে। একই অসীম রেখা যদি কল্পনা করি, এই রেখার উপরই দুইটা ভেক্টর থাকতে হবে, যে দুইটা ভেক্টর সমান একটা রেখার উপরই থাকতে হবে, অথবা এই যে দুইটা ভেক্টর আছে এরা পরস্পর সমান্তরাল হতে হবে, মানে সমান দূরত্ব বজায় রেখে যেতে হবে। খেয়াল করো, এই দুইটা বাধ্যতামূলক, মানতেই হবে, মান সমান হতেই হবে। দুইটা ভেক্টর এ বি আর সিডি যদি সমান হতে হয় অবশ্যই দুইটার মান সমান হবে। এই দুইটার মানকে আমরা কীভাবে প্রকাশ করি? এ বি মডুলাস সমান হলো সিডি মডুলাস মানকে। আর দিক একই মানে দুইটা একই দিকে যাওয়া লাগবে, এই দুইটা বাধ্যতামূলক। আর 3 নম্বরে হয় ধারক রেখা এক হবে অথবা সমান্তরাল হবে, মানে দুইটার যে কোনো একটা হলে চলবে। মানে এই দুইটা পালন করার সাথে সাথে এইখানে ধারক রেখা এক হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, এটা হলে চলে। তাহলে দেখো দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য কিন্তু এই 3টা শর্ত পালন করতে হবে। এটা খুব গুরুত্বের সাথে লিখে রাখো, তোমরা লিখে রাখো। এটা যখন আমরা প্রমাণ করাবো তখন দেখবে আমি এটা বলবো যে এটা লাগবে প্রমাণগুলোর মধ্যে। যখন আমরা ভেক্টরের উপপাদ্যগুলো যখন প্রমাণ করব তখন দেখবে যে এটা কাজে লাগবে ভেক্টরের সাহায্যে। তাহলে এরপরে দেখো বিপরীত ভেক্টর কি? দেখো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো কি, এই যে দিক একই না, এই একই দিকটার জায়গায় দিকটা হবে শুধু বিপরীত, মানে এই 2 নাম্বারটা হবে হচ্ছে দিক বিপরীত। তার মানে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, দিক যদি বিপরীত হয়, দিক বিপরীত বলতে এটা দিকে গেছে আর একটা আসবে এদিকে, একটা এদিকে গেলে আর একটা এদিকে আসবে, সম্পূর্ণ বিপরীত দিকে। আর ধারক রেখা অথবা সমান্তরাল হবে। এই 3টা শর্ত পালন করলে তখন ভেক্টর দুইটা বিপরীত ভেক্টর হবে। এটা খেয়াল রাখো, সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই। এরপরে আছে দেখো শূন্য ভেক্টর।
শূন্য ভেক্টর বোঝা যাচ্ছে যে ভেক্টরের পরম মান শূন্য, যে ভেক্টরের পরম মান শূন্য সেটাকে বলা হবে হচ্ছে শূন্য ভেক্টর। জিনিসটা এমন, আমি তোমাকে বললাম এখানে দেখো তোমাদের একটা কথা বলতে ভুলছি, সেটা হলো এটাকে বলা হয় আদি বিন্দু, এটাকে বলা হয় শেষ বিন্দু। আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। তাহলে আমি যদি বলি যে এ এ এটা একটা ভেক্টর, যে ভেক্টরটার আদি বিন্দু এ শেষ বিন্দু এ, তাহলে এটা বলা যায় না যে এটা আসলে একটা বিন্দু বোঝাচ্ছে, এটা বিন্দু বোঝাচ্ছে। এ থেকে এর দূরত্ব কত? 0 একক। অথবা এটার আরেকটা নাম, শূন্য ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা হলো বিন্দু ভেক্টরও বলা হয়, এটা বিন্দু ভেক্টরও বলা যায়। তাহলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর একই জিনিস। শূন্য ভেক্টর হলে শূন্য ভেক্টর মানে এর মান হচ্ছে শূন্য হবে, এটা খেয়াল রাখবা। এদিকে দেখো এ বলতে একটা বিন্দু, মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ, এটা বুঝাইছে। এরপরে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলে? একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে, কোনো ভেক্টর, মনে করো এ বি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর। এখন এই এ বি ভেক্টরকে তুমি যদি এ বি ভেক্টরের মান দ্বারা ভাগ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর বের করতে গেলে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এরপরে হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর হলো, এটা ছিল হচ্ছে মূলবিন্দু। দেখো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা মূলবিন্দু। এখন মূলবিন্দুর সাপেক্ষে কতগুলো বিন্দুর অবস্থান, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে আমি যদি বলি যে এ বি এবং সি এর অবস্থান ভেক্টর বলতে কি বুঝো? এ বি সি এর অবস্থান ভেক্টর বলতে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব এবং দিক হবে ও থেকে ওই বিন্দুর দিকে, মানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে দিক দিয়ে যে ভেক্টরটা প্রকাশ করা হয় এই ভেক্টরটাই হবে হচ্ছে এ এর অবস্থান ভেক্টর। জিনিসটা এমন, এটা যদি আমরা ইউ ভেক্টর বলি, এটা ইউ ভেক্টর বলি, ও একে আমরা ইউ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তাহলে ইউ ভেক্টরটা হবে এ এর অবস্থান ভেক্টর, এ এর। ঠিক একইভাবে ও থেকে বি যদি যোগ করি যে ভেক্টরটা পাবো, এটা যদি আমরা বি ভেক্টর ধরি তাহলে ও বি এর অবস্থান, মানে বি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে ও বি অথবা শুধু বি ভেক্টর। ঠিক একইভাবে সি এর অবস্থান ভেক্টর আমরা সি বলতে পারি। সি এর অবস্থান ভেক্টর এই সি বা ও সি যে কোনোটা বলা যায়, মানে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় ওই ভেক্টরটাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। এবার দেখো সদৃশ ও বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর বলতে দুইটা ভেক্টরের দিক যদি এক হয়, দুইটা ভেক্টরের দিক যদি একই হয়, তাহলে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, এটা ইউ ভেক্টর, এটা ভি ভেক্টর, তাহলে এখানে ইউ এবং ভিকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর যদি দিক এক না হয়, একটা এদিকে একটা এদিকে, তাহলে এই দুটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। দিক যদি উল্টাপাল্টা হয় তাহলে সেই দুটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। এখানে অনেকগুলো ভেক্টর হতে পারে, 5টা-7টা ভেক্টর হতে পারে বিসদৃশ, একটা ভেক্টর উল্টাপাল্টা থেকে। এখন দেখো দুইটা ভেক্টর কিভাবে যোগ করতে হয় বা 3টা ভেক্টর কিভাবে যোগ করতে হয়। আমি তোমাকে বললাম এ বি সিডি, এই দুটো ভেক্টর যোগ করো, এই দুটো ভেক্টর যোগ করো। তাহলে তোমার কি করতে হবে? প্রথমে এই যে একটা ভেক্টর আছে, এটা হলো আদি বিন্দু আর এটা হলো শেষ বিন্দু, বুঝছো? এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, মানে দুইটা প্রান্ত বিন্দু থাকে তো, শুরুতে একটা শেষে একটা, প্রথমটাকে আদি শেষেরটাকে শেষ বিন্দু বলা হয়। তাহলে এই ভেক্টরটা এভাবেই রেখে এই ভেক্টরটাকে দেখো, আমরা কিন্তু এটার মান সমান, দিক একই, আবার সমান্তরাল আছে, তাহলে এই দুইটা ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারবো। কিন্তু এরকম থাকলে এটা আর এটা সমান ভেক্টর হবে না, এই দুটা কিন্তু আর সমান ভেক্টর নাই। তাহলে আমি ইচ্ছা করলে এটা মনে করো একটা ভেক্টর,
তাহলে আমি এটার সমান্তরাল করে এই যে এটার সমান্তরাল করে এই মান সমান দিয়ে এইখানে ভেক্টরটাকে যদি নিয়ে যাই, হুবহু এই ভেক্টরটাকে আমি এখানে যদি সমান্তরাল করে এঁকে দেই, তাহলে এটা সমান ভেক্টর হয়ে যাবে। জিনিসটা এমন যে আমি এখানে যদি এই সিডি মনে করি, এটাই সি এটাই ডি, এইভাবে রাখি এনে এটাকে এখানে নিয়ে, তাহলে এই ভেক্টরটা তো সমান হবে। তাহলে এখন আমি এই দুইটা ভেক্টরকে তোমাকে যখন যোগ করতে বলছি, এই ভেক্টরটার মান মনে করো ইউ, এই ভেক্টরটার মান হলো ভি। তাহলে এই ইউ এবং ভি এর যোগফল পাবা হলো প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যোগ করবা। প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যোগ করব এবং প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে ভেক্টরের শেষ বিন্দুর দিকে তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করব। তাহলে এটার মান হবে ইউ প্লাস ভি। আরও সোজা বাংলায় বললে দুইটা ভেক্টরের যোগফল হয়। দেখো তুমি প্রথমে এ বিন্দুতে ছিলে, পরে হাঁটতে হাঁটতে বিতে গেছো, তারপর বি থেকে হাঁটতে হাঁটতে কিসে গেছো, ডিতে। তাহলে প্রথমে যেখানে ছিলে সেটার থেকে শেষে যেখানে গেছো এই দুটা সরাসরি যোগ করে দিলে, সরাসরি যোগ করে দিলে যে ভেক্টরটা পাওয়া যাবে ওই ভেক্টরটাকে বলা হবে তোমার এই দুটা ভেক্টরের যোগফল। আর দিক হবে আদিবিন্দু থেকে একদম শেষ বিন্দুর দিকে। জিনিসটা আরও একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। একটা ভেক্টর একটা ভেক্টর, এটা ইউ এটা ভি। তাহলে এই ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফল হবে প্রথমটার আদিবিন্দু যোগ দ্বিতীয়টার শেষ বিন্দু, আর দিক হবে হলে প্রথমটার আদিবিন্দু থেকে দ্বিতীয়টার শেষ বিন্দুর দিকে। তাহলে এটার মান আমরা বলবো ইউ প্লাস ভি। এটা হচ্ছে ভেক্টরের যোগের নিয়ম। এখন একইভাবে যদি এমন হতো এখানে একটা ভেক্টর ইউ, এখানে একটা ভেক্টর ভি, এখানে একটা ভেক্টর ডব্লিউ, এটার দিকে দিকে এটার দিকে দিকে এটার দিকে দিকে, তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল হয়তো কোনটা, প্রথমটার আদিবিন্দু এবং একদম শেষেরটা শেষ বিন্দু যোগ করলে যেটা পাওয়া যাবে, তাহলে এটার মান হবে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ। এটা হলো যোগ। সবসময় এভাবে যোগ করো, খুব সোজা এগুলা। এখন যোগের ত্রিভুজ বিধিটা কি? যোগের ত্রিভুজ বিধিটা বলতে কি বোঝায় দেখো, দেখো এখানে একটা ত্রিভুজ আঁকছি আমি। এই ত্রিভুজ, যোগের ত্রিভুজ বিধি বলতে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে একই ক্রমে সূচিত করে ভেক্টর চিহ্ন দেব। ভেক্টর চিহ্ন দেব কিভাবে? একই ক্রম অনুসারে। যেমন আমি এর দিক থেকে এদিকে যাচ্ছি, মনে করো যেতে যেতে আবার এদিকে যাচ্ছি, তাহলে এই যে দুইটাকে একই ক্রমে সূচিত করলাম। একই ক্রম বলতে কি, তুমি এদিক দিয়ে হাঁটতে 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 এদিকে যাও, তোমার বিরুদ্ধে কখনোই তীর চিহ্ন পড়বে না। এমন হয়েছে যে তীর চিহ্ন এদিকে আছে কিন্তু তুমি এদিকে যাচ্ছ, এমন ঘটে নাই। দেখো এখান থেকে যখন এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ, তার মানে এই দুইটা একই ক্রমের। আর অপর বাহুটাকে দেবো বিপরীত ক্রমের। এখন বিপরীত ক্রমের দিতে গেলে কীভাবে হবে? এদিকে যাচ্ছ যেতে যেতে এদিকে আসবা যখন, তখন তুমি এদিক দিয়ে আসবা যখন, তখন কি হবে? তোমার বিরুদ্ধে যাবে, এটা বিপরীত ক্রমের। দেখো তুমি এদিক দিয়ে হাঁটলে একটা একই ক্রমের আর বাকি দুইটা কিন্তু তোমার বিপরীত ক্রমের হয়ে গেল। আর তুমি যদি এইখান থেকে হাঁটা শুরু করো এদিক দিয়ে, তাহলে দেখবে এটা এই দুইটা একই ক্রমের আর এটা বিপরীত ক্রমের। মানে সোজা কথা, দুইটা একই দিকে আর একটা বিপরীত দিকে গেছে। তাহলে এরকম যদি চিহ্নিত করা হয়, আর এটা যদি ইউ হয় এটা যদি ভি হয়, তাহলে এই ইউ আর ভি এর যোগফল হবে হচ্ছে ইউ প্লাস ভি। দেখো ওই যে আমরা যোগ বিধি শিখছি, ওই যোগ বিধি আর ত্রিভুজ বিধি আসলে একই জিনিস, শুধু এটা ত্রিভুজ ক্ষেত্রে এবিসি নামকরণ করে বলা হয়েছে। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা মনে রাখবা যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুকে যদি একই ক্রমে সূচিত করা হয় এবং 3 নম্বর বাহুটা যদি বিপরীত ক্রমে সূচিত করা হয়, তাহলে একই ক্রমের ভেক্টর দুইটা যোগফল হয় হচ্ছে 3 নম্বরের বিপরীত ক্রমে, মানে তৃতীয় বাহুর সমান হয়। এই দুইটা বাহুর যোগফল এই বাহুটা সমান হবে ভেক্টর দ্বারা সূচিত করলে। এটা তোমার বইয়ের মধ্যে লেখা আছে, সুন্দর করে সংজ্ঞাও দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখলেই বুঝতে পারবা। এখন ত্রিভুজ বিধি আর সামান্তরিক বিধি একই জিনিস। কিভাবে? এটা যদি একটা সামান্তরিক হয়, এ বি সি ডি, দেখো আমি এই দুটাকে একই ক্রমে সূচিত করছি, এই দুটাকে একই ক্রমে সূচিত করছি। এদিকে খেয়াল করো, এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে এই সামান্তরিকের এই দুটাকে কি সন্নিহিত বাহু বলা হয় না? এখন এই সন্নিহিত বাহু দুটার যোগফল হয় হচ্ছে এই বাহুর মধ্য দিয়ে যে কোণটা আঁকা হয়
এই কর্ণের সমান। মানে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে এটা হবে হচ্ছে ইউ প্লাস ভি। মানে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর যোগফল হয় ওই 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 সামান্তরিকের কর্ণের সমান, আর দিক হয় এটার থেকে এদিকে। আসলে এই দুইটার যে একই জিনিস, কি ত্রিভুজ বিধি, কীভাবে দেখো। আচ্ছা, এটা সামান্তরিকের বিপরীত বাহু, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, দুইটাই দিক একই। তাই এটা যদি ভি ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই ভি ভেক্টর হবে। তাহলে দেখো তো এই দুইটা একই ক্রমের, তাহলে একই ক্রমের দুইটার যোগফল কি বিপরীত ক্রমেরটার হওয়ার কথা। তাই এটা তো যদি আমি ত্রিভুজ চিন্তা করি, এই জিনিসটাকে, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো দুইটার একই ক্রমের দুইটার যোগফল বিপরীত ক্রমেরটা সমান, মাত্র যেটা শিখে আসছি এটা অনুসারে। এই জন্য দেখবা যে এটা তোমার কাজেই লাগবে না, এটা ছাড়া এটা দিয়ে সব কাজ করতে পারবা, সামান্তরিক বিধি তোমার লাগবে না অঙ্ক করতে গেলে। আর এখানে আছে হচ্ছে বিয়োগ বিধি। তোমরা এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, এখানে একটা জিনিস খেয়াল করো, যে কোনো ধরনের ত্রিভুজ যদি দুইটা একই ক্রমের হয় আর একটা যদি বিপরীত ক্রমের হয়, তাহলে তুমি মনে রাখবা এখানে যদি এ, এটা বি, এটা যদি সি হয়, তুমি যে কোনো সময় এটা লিখতে পারবা এ বি প্লাস বিসি সমান হলো এসি। এটা সূত্র, এটা যোগ বিধি অনুসারে, যোগের ত্রিভুজ বিধি অনুসারে, বুঝছো? যে কোনো দুইটার যোগফল হয় বিপরীত ক্রমের সূচিতটার সমান, এটা খেয়াল করবা। ঠিক একইভাবে বিয়োগ বিধি বলতে দেখো, এটা আমি যদি এখানে যে কোনো একটাকে ওপাশে নিয়ে যাই, মনে করো এখানে নিয়ে যাই হলো এ বিকে নিয়ে যায় ওপাশে, তাহলে বিসি সমান হলো এসি মাইনাস এবি। এটা লেখা যায়, খেয়াল করো। মানে এসি থেকে এবি বাদ দিলে বিসি পাওয়া যায়, এটা তো বিয়োগ করলাম, এটা বিয়োগ হয়ে গেছে না অলরেডি। দেখো এটা বোঝানো হচ্ছে যে এসি থেকে তুমি যদি এবি বাদ দাও তাহলে পাবা কি বিসি ভেক্টর। ঠিক একই অনুসারে আমি যদি বলি যে এটা হলো এবি ভেক্টর আর এটা হলো এসি ভেক্টর, এখন আমি যদি তোমাকে বলি যে এবি থেকে তাহলে এসি বাদ দিলে কি পাওয়া যাবে, এবি থেকে এসি বাদ দিলে কি ভেক্টর পাওয়া যাবে। এটা মনে রাখার সহজ একটা কৌশল আছে, সেটা কি দেখো, এখানে কমন আছে কি এ বিন্দু, দুটার মধ্যে এ কমন আছে, তাহলে এ এ তুমি বাদ দাও, থাকে কি সিবি, সিবি না লিখে উল্টায় লিখবা বিসি লিখবা। তাহলে দেখো এখানে এ এ বাদ দিলে এখানে কি থাকে বিসি, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে সিবি। তার মানে এই দিকে হবে, এইদিকে। তাহলে আমি যদি বলি এটা মাইনাস এটা, তুমি মনে করবো তাহলে সিবি হবে। ঠিক আছে, এটা মনে রাখতে, এটা তোমার তো আর লেখা লাগবে না, পরীক্ষার সময় প্রশ্ন আসলে প্রশ্নের মধ্যে আমরা এটা ব্যবহার করব। এটা সহজে তুমি এভাবে মনে রাখতে পারো। ঠিক একইভাবে যোগ বিধিটা খেয়াল করো, এখানে যোগ বিধিটা ছিল কি বিসি প্লাস সিএ সমান ছিল কি বিএ। এখন খেয়াল করো এখানে সি আর সি কমন ছিল, সি এবং সি কমন ছিল, সি যদি কমন থাকে, সি যদি উঠাই দেয় তাহলে বি এ ছিল, এটা হলো যোগ বিধি। মানে যোগের ক্ষেত্রে কমনটা উঠাই দিবা, দিয়ে যা থাকবে ওইটা হুবহু হচ্ছে মান হবে ওইটা, আর বিয়োগের ক্ষেত্রে কমনটা উঠাই দিয়ে যেটা থাকবে তাকে উল্টায় দেবা, তাহলে বিয়োগ বিধি হয়ে যাবে।